ফ্যাটি লিভার কি আসলে স্বাস্থ্যবান মানুষের হয় নাকি রোগা পাতলা মানুষেরও হতে পারে? যারা পাতলা মানুষ তাদেরও ডায়াবেটিস হতে পারে, তাদেরও হার্ট অ্যাটাক হতে পারে, তাদেরও ফ্যাটি লিভার হতে পারে। ফ্যাটি লিভার ধরা পড়লে এটা কি পুরোপুরি কখনো ঠিক হবে? প্রথমে আপনি খেয়াল করেন যে আপনার বডি ওয়েটটা বেশি কিনা। বডি ওয়েটটাকে কমানোর জন্য যে কাজগুলো সেগুলো আপনি কমিয়ে ফেলেন, আপনার ফ্যাটি লিভারের কারণে যে সমস্যাগুলো অনেকটাই দূর হয়ে যাবে। টিকা কতটুকু কার্যকর? হেপাটাইটিস বি টিকা নিলে 97%ই বলা যায় যেটা কার্যকরী। লিভার সিরোসিস মানে কি লিভারটা টোটালি নষ্ট হয়ে যাওয়া, নাকি এটা আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে? লিভার সিরোসিসের লক্ষণ যদি আপনার কোনোভাবে আসে অথবা ডাক্তার যদি আপনাকে মনিটর করতে থাকে তাহলে একটা পর্যায় পর্যন্ত এটা রিভার্সিবল। অতএব তাকে ফলো আপে থাকলে কিন্তু সিরোসিস রিভার্স বা ব্যাক করা সম্ভব না হলেও থামিয়ে রাখা সম্ভব। একজন সাধারণ মানুষ তাকে নিজেকে সুস্থ রাখতে প্রতিনিয়ত কোন 5টি অভ্যাস সে ফলো করতে পারে? আমি যদি নিয়মিত খাবার গ্রহণ করি, সুষম খাবার গ্রহণ করি, জীবন আচরণে আমি সংযত থাকি, ঠিকমতো ঘুমানো, ঠিকমতো রেস্ট নেওয়া, এগুলো করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক অসুখকে এড়ায় চলা সম্ভব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রেনাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি বরাবরের মতো আমি রুবাইয়া এশা। আজ আমাদের আলোচনার বিষয় লিভার রোগ। এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম আজম। স্যার, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ এশা আপনাকে। জি, আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমি খুবই ভালো আছি এবং আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। স্যার, প্রথমেই জানতে চাইবো, আজকে আসলে আমাদের তো আলোচনার বিষয় লিভার রোগ, তো লিভার রোগ সম্পর্কে প্রথমেই যদি কিছু বলেন, লিভার রোগটা আসলে কি? লিভার মানবদেহের অন্যতম বৃহৎ অঙ্গ। তো লিভারের রোগ বলার আগে লিভারের কার্যক্ষমতা কি বা লিভার বডিতে কি করে, শরীরে কি করে, সেটা যদি আমরা বুঝি তাহলে ওইটার যখন ব্যত্যয় ঘটে তখন সেগুলোই রোগ। তো লিভার কিন্তু আমাদের দেহের পরিপাক করার জন্য যে সমস্ত ফাইনাল একটা স্টেজ, অর্থাৎ আমরা খাবার গ্রহণ করি সেটা স্টমাকে এবং আপনার অন্ত্রে এটা পরিপাক হওয়ার পরে কিন্তু এটা লিভারে যায়। লিভারে গিয়ে ও তখন ব্যবহার উপযোগী যে উপাদান সেগুলোকে তৈরি করে এবং সেটাকে সারা দেহে মানে এটাকে স্প্রেড করে বা এটা পৌঁছে দেয় লিভারের কোষগুলা। তো এটা গেল একটা পরিপাক সংক্রান্ত। লিভারের আরও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, যেটা হচ্ছে আপনারা তো জানেন যে জন্ডিস। আমি সিম্পল যদি বলি যে জন্ডিস রক্তে যদি বিলিরুবিন বেড়ে যায় তাহলে জন্ডিস। তো জন্ডিস কিন্তু সাধারণ জন্ডিস এরকম আছে, যেরকম বাচ্চা জন্মের পরে আপনি জানেন যে প্রথম 1 সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চার জন্ডিস হয়। সেই জন্ডিসটা কিন্তু কোনো রোগ না, ওইটা হচ্ছে যে একটা ফিজিওলজি বা নর্মাল ব্যাপার। তারপর এটা এমনি ভালো হয়ে যায়, কোনো ওষুধ এটা কোনো রোগও না। কিন্তু লিভারের অসুখ হলে যে জন্ডিস হয় সেটাকে কিন্তু আমাদের অবশ্যই ডাক্তারের অথবা আমাদের আমলে নিতে হয় যে ওটা সিরিয়াস কিনা। তাহলে সেটা কি, যে বিলিরুবিন যে তৈরি, এটাকে কনজুগেশন বা এটাকে বের করে দেওয়ার মতো যে একটা কাজটা কিন্তু লিভার করে। স্যার, এবার আপনার কাছে আমি একটু জানতে চাইবো, লিভার রোগকে কেন নীরব ঘাতক বলা হয়, আর এটা শুরু হলে শরীরে কি কি সংকেত দিতে পারে? আচ্ছা, লিভার রোগকে নীরব ঘাতক বলা হয় কারণ লিভারের রোগ হলেই যে জন্ডিস হবে, জন্ডিস লিভারের কারণে হয়, এটা একটা বিষয়। লিভারের রোগ না হয়েও জন্ডিস হতে পারে, কিন্তু লিভারের রোগ হলে জন্ডিস যদি হয় তাহলে কিন্তু একটা মানুষ ডাক্তারের শরণাপন্ন হয়। বাচ্চা হলে তার বাবা মা সাথে নিয়ে আসে, প্রস্রাব হলো চোখ হলুদ হয়, অথবা তার বমি হয় বা পেটে ব্যথা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। আর একটা হচ্ছে যে আপনার যদি লক্ষণ না থাকে, এখন জন্ডিস নাই, তাহলে কেন আসবে? তো ওই যে জন্ডিস নাই, ভিতরে লিভারের রোগটা চলছে, চলমান, সেটাকে আমরা নীরব ঘাতক ধরি। সেটা কিন্তু হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এবং আজকাল ফ্যাটি লিভারের একটা অংশ, যেটা নীরবে কয়েক বছর ধরে থাকে। এক পর্যায়ে যখন লক্ষণ প্রকাশ পায় সেটাকে কিন্তু লিভার ড্যামেজ হয়ে গেছে বা ক্ষতি হয়ে গেছে, তার পরিণতি হচ্ছে লিভার সিরোসিস। অর্থাৎ সিরোসিস হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা কোনো লক্ষণ নাও থাকতে পারে। সেই জন্য আমরা বলছি যে লিভারের অনেকগুলো রোগী নীরব ঘাতক হিসেবে থাকে। স্যার, আপনি বলছিলেন ফ্যাটি লিভারের কথা। ফ্যাটি লিভার কি আসলে স্বাস্থ্যবান মানুষের হয় নাকি রোগা পাতলা মানুষেরও হতে পারে? এটা খুবই বর্তমান সময়ের একটু আমাদের আলোচনার বিষয়, শুধু সাধারণ মানুষের জন্য নয়, আমরা বৈজ্ঞানিক পর্যায়ে এগুলো কিন্তু গবেষণা করা হচ্ছে যে স্থূলতা, ওবিসিটি, এটা মানুষের বডি ওয়েট, তার দেহের ওজনের সাথে তার হাইট এবং তার ওই সময় তার বয়স কত, এগুলো মিলে আমরা একটা ক্যালকুলেশন করে আমরা বলি যে সে স্থূলকায় কিনা, ওবিসিটি কিনা। তো সেটা একটা ফর্মুলা আছে, বিএমআই বের করি আমরা বলি। তো স্থূলকায় ব্যক্তির
অনেকগুলো রোগী হতে পারে। যেরকম প্রথমেই তার আমরা বলি যে ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে, এরপরে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে তার হার্টের রোগ থাকতে পারে। হার্টের রোগ মানে হচ্ছে যে তার রক্তনালীগুলোতে ওই চর্বি জমে ব্লক করে দিয়ে করতে পারে। এরপরে তার ডিসলিপিডিমিয়া, যেটা রক্তের মধ্যে ফ্যাট থাকাতে, সেটা কিন্তু দেহের বিভিন্ন ওই রক্ত চলাচল করে সেই সমস্ত জায়গায় গিয়ে এটা ব্লক তৈরি করে চোখের সমস্যাও করতে পারে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে স্থূলতা একটা অবশ্যই খারাপ, হুম। কিন্তু স্থূল নয়, পাতলা, মানে তার ওয়েট ওইরকম বেশি না, তারও কি হতে পারে কিনা, তারও হতে পারে। আজকাল ডায়াবেটিস গবেষণাতেও দেখা যাচ্ছে যে যারা স্থূলকায় নয়, মানে আমরা বলি লিন বা পাতলা মানুষ, তাদেরও ডায়াবেটিস হতে পারে, তাদেরও হার্ট অ্যাটাক হতে পারে, তাদেরও ফ্যাটি লিভার হতে পারে। এগুলো কিন্তু আজকাল এটা আমাদের সায়েন্টিফিক্যালি প্রমাণিত। স্যার, ফ্যাটি লিভার ধরা পড়লে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে, বা এটা কি পুরোপুরি কখনো ঠিক হবে? এটাও আমাদের জানতে হবে। আমি মনে করি আজকে প্রচারে এই জিনিসগুলো আমরা মানুষকে ভয় দূর করতে চাচ্ছি। আসলে কিভাবে ফ্যাটি লিভার হলে, তাহলে প্রথমে আপনি খেয়াল করেন যে আপনার বডি ওয়েটটা বেশি কিনা। তাহলে বডি ওয়েটটাকে কমানোর জন্য যে কাজগুলো, সেগুলো আপনি কমিয়ে ফেলেন, আপনার ফ্যাটি লিভারের কারণে যে সমস্যাগুলো অনেকটাই দূর হয়ে যাবে, ঔষধ বাদেই। আর আপনি বললেন যে ফ্যাটি লিভার হলে ভয় পেতে হবে কিনা। হ্যাঁ, ভয় পাওয়ার একটা কারণ হয় তখন যখন ফ্যাটি লিভারটার সাথে ডায়াবেটিস থাকে, অথবা অলরেডি হৃদরোগের কোনো একটা লক্ষণ চলে আসছে, অথবা তার কিডনি রোগটা এখন মানে অলরেডি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ আছে। তখন আমরা ফ্যাটি লিভার রোগীদেরকে লিভার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে বলি। এই কারণেই যে ফ্যাটি লিভারের 1/3 রোগীর কিন্তু এক ধরনের স্টিয়াটোহেপাটাইটিস বা একটা ইনফ্লামেশন হতে পারে, যেখান থেকে লিভার সিরোসিস বা এমনকি লিভার ক্যান্সারও হতে পারে। অতএব ফ্যাটি লিভার নিয়ে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ হওয়াটাই উচিত। স্যার, আপনি বলছিলেন জীবনযাপনের কথা, যে ফ্যাটি লিভার হলে আসলে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে ফ্যাটি লিভারটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপনার সাথে আমি অফ ক্যামেরাতে যখন আলোচনা করছিলাম, আপনি 3D এর কথা Yes. বলছিলেন। আপনি যদি আমাদের দর্শকদের সামনে 3Dটা একটু ক্লিয়ার এই করতেন। 3D কনসেপ্টটা আমাদের মরহুম জাতীয় অধ্যাপক ইব্রাহিম স্যার, যিনি বারডেমের বা ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা, উনি আমাদেরকে বলতেন 3D মেনে চলো। 3D মানে হচ্ছে প্রথম ডিটা হচ্ছে আপনার ডিসিপ্লিন, শৃঙ্খলা। দ্বিতীয় ডিটা হচ্ছে ডায়েট, খাদ্য। 3 নম্বর ডিটা হচ্ছে ড্রাগস। অতএব তাহলে প্রথমে স্যারের কিন্তু আমাদের বারডেমের শৃঙ্খলাই জীবন, ডায়াবেটিক সমিতির স্লোগান। শৃঙ্খলাটা কিন্তু নিজের জীবনে যেরকম, একইভাবে খাদ্য গ্রহণের ক্ষেত্রেও সংযমী হওয়া বা শৃঙ্খলা থাকা উচিত। তাহলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে আপনাকে খেতে হবে কি সুষম খাবার, এবং প্রত্যেক সুস্থ রোগী এমনকি ডায়াবেটিস রোগীরা কিন্তু দৈনিক 5 বার খেতে বলা হয়। তো 5 বার মানে হচ্ছে আপনি লার্জ ভলিউম খাবেন না, তো আপনার খাবার তো 5 বার খাবেন, কিন্তু পরিমিত এবং সুষম খাবারটাকে আপনাকে, সেটা যে খুব দামি খাবার হতে হবে তাও না। তাহলে সুষম খাবারের কনসেপ্টটা যেটা আছে সেটা আমাদের, আমরা ক্লাস 6-7 কিন্তু আমাদের পাঠ্য বইতে ছিল এটা, সুষম খাবার কি। অতএব অতটুকু লেখাপড়া জানলে কিন্তু মানুষ বুঝতে পারে। তো আমরা বলতেছি 3D মানে হচ্ছে ওইটাই, আবারও বলি, ডিসিপ্লিন, ডায়েট, দেন ড্রাগস। স্যার, লিভার ডিটক্সের নামে বাজারে কিন্তু আসলে অনেক প্রোডাক্ট এখন পাওয়া যায়। তার মধ্যে বিভিন্ন রকম ড্রাগস আছে, লাইক ইনজেকশনও আছে, জুস আছে, বিভিন্ন রকম হার্বাল মেডিসিন আছে। এইগুলো কি শরীরের জন্য সঠিক নাকি ক্ষতিকর? এটা খুবই আরেকটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার বর্তমান সময়ে আমাদের ডিটক্স বলি, কারণ আমাদের সোশ্যাল মিডিয়া হাতে মোবাইল নিলে আমরা ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এগুলো জানতে পারি। এগুলার ব্যাপারে সাইন্টিফিক্যালি যদি আমি বলি, আমি একজন মেডিকেল শিক্ষক বা আমি বড় বয়সী, আমার অভিজ্ঞতা থেকে, আমার চিকিৎসা জীবনের, সেটা হচ্ছে যে আমরা কোনো অর্গানের বা কোনো অঙ্গের মেডিকেশন বা চিকিৎসা পারপাসে যদি বলি, বা খাদ্য গ্রহণের ব্যাপারে, এগুলো কিন্তু খাদ্য কোনো টাকা। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে যে ওই অঙ্গের লাভ হবে না ক্ষতি হবে, এটা বলার জন্য কিন্তু অনেকগুলো ট্রায়াল হতে হয়, সায়েন্টিফিক ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল। তারপরে কিন্তু ওটাকে আমরা অ্যাপ্রুভাল দিই। সেটা আমাদের দেশীয় অ্যাপ্রুভাল অথরিটি আছে, আর ইন্টারন্যাশনালি এরকম FDA বলে। তো আপনার যতক্ষণ পর্যন্ত সায়েন্টিফিক পাবলিকেশন, পেপারস, অনেকগুলো পেশেন্টের ডাটা, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, এগুলো না হাতে পায়, তখন পর্যন্ত আমি বলতে পারবো না যে এটা লাভ না ক্ষতি। এখন হয়তো তার ওয়েট লস হচ্ছে, কিন্তু লং টার্ম তার কিডনিটা ক্ষতি হয়ে যাবে কিনা, এই দায়িত্ব কে নেবে? ট্রু।
অতএব এগুলোর ব্যাপারে সাবধান হতে হবে এবং কমার্শিয়াল অ্যাটিটিউডে এগুলো করা হচ্ছে, আমি অনেকটা ধরে নেব। হুম তো বাণিজ্যিকভাবে করতে গিয়ে কেউ কেউ লাভবান হচ্ছে, গুটি কয়েক ব্যবসায়ী, কিন্তু আমজনতা বা মাস পিপল যদি এগুলা খেয়ে তা ভবিষ্যতে তার কিডনি ফেল করে বা লিভারটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যায়। স্যার, অনেকে দাবি করে যে তাদের প্রোডাক্ট কিডনি বা লিভারের জন্য হার্মফুল না, সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? এবং আরও সাথে একটু যুক্ত করতে চাই, অনেকের ওজন ধরুন 2 থেকে 3 কেজি বেশি আছে, সেই ক্ষেত্রে তারা কি 5 কেজি ওজন কমে যাবে এই ধরনের কোনো সাপ্লিমেন্ট ইনজেক্ট করা তাদের বডিতে উচিত হবে কিনা ডক্টরের পরামর্শ ছাড়া? কারণ তারা বলে থাকে যে তাদের প্রোডাক্টগুলো হার্মফুল না, কোনো ধরনের ড্যামেজ করবে না। যিনি বলবেন এটা, আমি তাকে বলবো যে আপনি আমাকে রেফারেন্স দিবেন প্লিজ। আপনার রেফারেন্স মানে আপনার কে বললো না, আপনি বললে তো এটা হবে না। অতএব এটা কোনো কোনো স্টাডিতে এমনও হয় যে আপনার 1000 মানুষের উপরে গবেষণা করে তারপরে কিন্তু পাবলিকেশন করলেই এফডি অ্যাপ্রুভাল হয় যে কোনো ড্রাগ। আচ্ছা, এবার আমরা আসি, আজকাল তো নিউট্রিসিউটিক্যাল, এটা আপনাকে একটু বলতে চাচ্ছি, এটা ফার্মাসিউটিক্যাল মানে হচ্ছে ড্রাগস, নিউট্রিসিউটিক্যাল মানে নিউট্রিশন দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা হয়। আমাদের ভিটামিনস ধরি যেটা ট্যাবলেট, কেন ভিটামিনসকে আমার কচুর শাকে নাই, আমাদের খাবারে নাই? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তো আমাদের প্রচুর, আমাদের খাবারের মাধ্যমেই তো আমাদের মেডিকেশন হওয়ার কথা ছিল, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করার জন্য। আমি কেন ওষুধের সাপ্লিমেন্ট একটা হেল্প নেই যখন আমার বডির নিজস্ব ইমিউন সিস্টেম বা বডির ফিজিওলজি কাজ করে না, তখন আমি বাইরে থেকে হেল্পটা নেই। তাহলে আমি যদি নিয়মিত খাবার গ্রহণ করি, সুষম খাবার গ্রহণ করি, জীবন আচরণে আমি সংযত থাকি, ঠিকমতো ঘুমানো, ঠিকমতো রেস্ট না, এগুলো করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক অসুখকে এড়ায় চলা সম্ভব। আর একটা বললেন, আমি বলবো যে বিজনেস ওরিয়েন্টেড হয়ে এগুলো আমাদের মনিটর করা উচিত। যে কেউ সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার করে সে কয়েক কোটি টাকা কামাই করে নিল, আমাদের দেশে মানুষ তো অনেক, 18 কোটি মানুষ, এখান থেকে 1 লাখ মানুষ বিক্রি করলেই তো তার কয়েক কোটি টাকা হয়ে যায়, এইটাই কিন্তু হচ্ছে। এগুলো শুড বি আন্ডার সার্ভেইলেন্স এবং আন্ডার স্ট্রং মনিটরিং ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। স্যার, হেপাটাইটিস বি এবং সি এর মধ্যে আসলে মূল পার্থক্যটা কোথায়? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি দুটাই অনেকগুলো সিমিলার আছে, যেরকম এটা সংক্রমণ কিন্তু একেভাবে হয়, ঠিক আছে, ব্লাড এবং ব্লাড প্রোডাক্ট, রক্ত উপাদান ট্রান্সমিশন এবং ক্লোজ কন্ট্যাক্ট, খুর কাছে ব্যবহার করলে, কমন শেয়ারিং, যে সমস্ত শার্প নিডলস বা কাট ইঞ্জুরি, নাপিতে গেলে যে খুর ব্যবহার করা হয় বা সার্জন বা ডেন্টালস, এটা হলো যে সিমিলারিটি। আর সাইন্টিফিক্যালি ডিফারেন্স হচ্ছে দুইটা আলাদা ভাইরাস, একটা হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, আর হেপাটাইটিস সিটা হচ্ছে আরএনএ ভাইরাস। স্যার, এই দুটোর মধ্যে সবথেকে ক্ষতিপূর্ণ কোনটা? আচ্ছা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি দুটাই খারাপ এক অর্থে, কারণ দুটাই আপনার আলটিমেট কয়েক মাস বা কয়েক বছর সময় নিয়ে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার করতে পারে। তো ক্ষতি অর্থে চিন্তা করলে বেশি ক্ষতি করে হচ্ছে হেপাটাইটিস সিকেই বলা হয়, কারণ হেপাটাইটিস সি আপনার ভ্যাকসিন নাই এটার, তারপরে এটার একসময় ওষুধও ছিল না। তো আর হেপাটাইটিস সি অটোমেটিক্যালি যেটা চলে যাবে এরকম না। তো এক অর্থে হেপাটাইটিস সি ওই অর্থে একটু ডেঞ্জারাস। আবার হেপাটাইটিস বি দেখা যায় দীর্ঘ সময় নিয়ে একটু আপনার দীর্ঘসূত্রিতা করে 20 বছর বা 25 বছর পরে লিভারের ক্ষমতা ক্ষতি শুরু করে। তো তাহলে এইটা হলো একটা পাওয়ারের ব্যাপার। আবার উল্টাটা হচ্ছে আজকাল খুবই ভালো চিকিৎসা আসছে আমাদের দেশে অ্যাভেলেবল, এবং আমাদের আজকের যে আমাদের সহযোগী রেনাটা ফার্মাসি, ওনাদের সহ অন্যান্য কোম্পানি কিন্তু মুখে খাওয়ার ট্যাবলেট হেপাটাইটিস বি সি এর জন্য এটা অ্যাভেলেবল। ওষুধ দিয়ে চিকিৎসা করলে হেপাটাইটিস সি কিন্তু আবার খুবই চিকিৎসাযোগ্য। আচ্ছা, ক্লেম করা হচ্ছে এটা প্রায় 100%ই কার্যকরী, মাত্র 90 দিনে 90টা বড়ি খেতে হয়, কোনো ইনজেকশন নিতে হয় না। হেপাটাইটিস সির জন্য বলছি, অর্থাৎ চিকিৎসা করলে হেপাটাইটিস সি ওই অর্থে মন্দের ভালো, যেটাকে কন্ট্রোলেবল, ট্রিটেবল। কিন্তু হেপাটাইটিস বি একটু প্রবলেম। হেপাটাইটিস বি এটা এক অর্থে ওই মানে ক্ষতির দিক দিয়ে একটু দীর্ঘসূত্রিতা করে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটার কার্যকরী ওষুধ দিয়ে আমি একদম যে ডিএনএ নেগেটিভ পার্মানেন্ট করে রাখবো, এটা এখনো সমস্যা সারা পৃথিবীতে, এটা নিয়ে এখনো হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এই দুটোর মধ্যে একটিও কি পুরোপুরি নিরাময়যোগ্য? ইয়েস, হেপাটাইটিস সি নিরাময়যোগ্য। ইটস এ ট্রিটেবল, কন্ট্রোলেবল না, ট্রিটেবল, ওকে, কিউরেবল হেপাটাইটিস সি। স্যার, বি প্রতিরোধে টিকা কতটুকু কার্যকর? এটা মানুষের আসার কথা যে হেপাটাইটিস বি টিকা নিলে, এটা এত বেশি ভালো রিকম্বাইন্যান্ট ডিএনএ টেকনোলজিতে ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে, এটা 97%ই বলা যায় যেটা কার্যকরী।
আর এত সেফ এটা, আর একটা আমি তথ্য দিই যে জন্মের মাত্র 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটা নবজাতককে দেওয়া যায়, যদি মা পজিটিভ থাকে, দেওয়া উচিত। আমরা এই জন্য মাকে স্ক্রিনিং করে আমরা বলি। অতএব হেপাটাইটিস বি টিকা সেফ এবং এটা খুবই কার্যকর। নবজাতক ব্যতীত আর কার কার জন্য এই টিকা প্রযোজ্য? হেপাটাইটিস বি এর টিকা সবার জন্য প্রযোজ্য, কারণ এটা নিলে হবে কি আপনার হেপাটাইটিস বি হবে না সে সম্ভাবনা যখন 97%, আরও একটু বলা যায় বাড়ায়, কিন্তু আমি সায়েন্স যেহেতু আমি বলি যে 97 বা 98%, নিলে লাভটা কি? আপনার হেপাটাইটিস বি হবে না, ওই ভ্যাকসিনটা আপনার একটা ইমিউনিটি তৈরি করে দেয়। তাহলে আপনার হেপাটাইটিস বি হবে না এই গ্যারান্টিটা আপনি যখন মাত্র 3 ডোজ টিকা নিয়ে আপনি এনশিওর করতে পারবেন, আপনি কেন নেবেন না? স্যার, এটা তো গেল হেপাটাইটিস বি হওয়ার পূর্ববর্তী ঘটনা। পরবর্তী সময় যদি হেপাটাইটিস বি হয়ে যায়, সে টিকা নেওয়া না থাকে, সেই ব্যক্তি তখন কি করবে, তার কি করণীয়? তখন আর তার কোনো ভ্যাকসিনের কোনো ব্যাপার নাই। এটা আমাদের রোগীরা অনেক সময় লেম্যান টার্ম হিসেবে আমাদের সামনে বসে বলে, স্যার আমি কি এখন আর ভ্যাকসিন নিতে পারবো? আমরা যে এই কথাটা আপনি আগে চিন্তা করেননি। এমনকি ওনার সাথে যে লোকটা আসে তার পরিবারের সদস্য কেউ বলে, স্যার ওনাকে আগে টিকা দেন। আমরা যে আপনি নিয়েছেন, বলেন আমরা যে আপনাকে তো আগে নিতে হবে। টিকা মানে যে ভ্যাকসিন মানে হচ্ছে যে অসুখের আগে, ঠিক আছে? তাহলে টু প্রিভেন্ট। তাহলে হেপাটাইটিস বি আপনার টিকা যার হয়ে গেছে রোগটা, তাকে কিন্তু আর টিকা দেওয়ার সুযোগ নেই, তাকে শুধু চিকিৎসা দিতে হবে। তো আমরা যদি সময় থাকে আপনার চিকিৎসা নিয়ে যদি কোনো প্রশ্ন করেন করতে পারেন হেপাটাইটিস বি এর। ওকে স্যার, হেপাটাইটিস বি এর কথা তো গেল, এবার একটু লিভার সিরোসিস নিয়ে কথা বলতে চাই। লিভার সিরোসিস মানে কি লিভারটা টোটালি নষ্ট হয়ে যাওয়া, নাকি এটা আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে? হ্যাঁ, এটা আমি একটা হোপ, কারণ আমাদের দেশেও এটা সব ধরনের চিকিৎসাই আছে। লিভার সিরোসিস কেন হয় সেই কারণটাকে যদি আমি দূর করতে পারি, ট্রিট করতে পারি, তাহলে কিন্তু লিভার সিরোসিসের একটা পর্যায়ে, আর আমরা বলি চাইল্ড গ্রেড এ, বা একটা সাইন্টিফিক কথা, আমি এই কমিউনিটিতে যেহেতু আমার বক্তব্য যাচ্ছে, আমি শুধু এইটাই বলি যে লিভার সিরোসিসের লক্ষণ যদি আপনার কোনোভাবে আসে, অথবা ডাক্তার যদি আপনাকে মনিটর করতে থাকে, তাহলে একটা পর্যায় পর্যন্ত এটা রিভার্সিবল, মানে ব্যাক করতে পারে একটা পর্যায় পর্যন্ত। সেটা কি? হেপাটাইটিস বি ভাইরাস আছে, আমি সেটা চিকিৎসা করব, সি এর চিকিৎসা করব। কেউ অ্যালকোহল খাচ্ছে, অ্যালকোহলটাকে বন্ধ করতে বলবো। কারো ফ্যাটি লিভার ন্যাশ হয়ে গেছে, সেগুলোকে কন্ট্রোল করতে বলবো। তাহলে কিন্তু সিরোসিস প্রাথমিক স্টেজ পর্যন্ত এটা টোটাল ব্যাক করতে পারে নর্মাল লিভারে। কিন্তু স্টেজ বি, স্টেজ সি, এটা আমরা লিভার বা গ্যাস্ট্রোএন্টারোলজি বা মেডিসিনের ডাক্তার এটা বুঝতে পারবো যে এটা বি না সি, কতগুলো টেস্ট এবং ক্লিনিক্যাল টেস্ট করে বোঝা যায়। ওই জায়গা থেকে ব্যাক করা সম্ভব না, তবে তারপরেও আমরা বলবো যে ওই অসুখটা যেন প্রোগ্রেস না করে। অতএব তাকে ফলো আপে থাকলে কিন্তু সিরোসিস রিভার্স বা ব্যাক করা সম্ভব না হলেও থামিয়ে রাখা সম্ভব, যদি আমরা আন্ডারলাইং যে কারণ বা কজ সেটাকে যদি আমরা দূর করি অথবা ট্রিট করি। স্যার, লিভার ক্যান্সার কি আগে ভাগে শনাক্ত করা সম্ভব? লিভার ক্যান্সার আগে ভাগে শনাক্ত করা সম্ভব কিভাবে? যে লিভার ক্যান্সার তো হুট করে হয় না, এটার একটা লম্বা দীর্ঘসূত্রিতা থাকে। হতে পারে লিভার ক্যান্সার, ডিরেক্ট লিভার ক্যান্সারও হতে পারে। লিভার ক্যান্সারের অনেকগুলো ভাগ আছে। লিভার ক্যান্সারের মধ্যে হেপাটোসেলুলার কার্সিনোমা, যেটা লিভারের মানে টিপিক্যাল লিভারের ক্যান্সার, সেখানে আমাদের কতগুলা জিনিস খেয়াল করতে হয়। যে লিভার ক্যান্সার হওয়ার আগে তাদের হেপাটাইটিস বি, সিরোসিস, তারপরে না ক্যান্সার। ওই আমরা শুরু থেকে আমরা যারা ফিজিশিয়ান আমরা মনিটর করি কিভাবে, কতগুলো ব্লাড টেস্ট, টিউমার মার্কার, আর আমরা অনেক সময় আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান এটা করে, বা এমআরআই, এগুলো করে আমরা কিন্তু আর্লি এটা ডিটেকশন সম্ভব। ওকে, নিয়মিত কারা স্ক্রিনিং করবেন তাহলে এক্ষেত্রে যাদের লিভার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, হেপাটাইটিস সি পজিটিভ, ক্রনিক ডিজিজ, এমনকি লিভার ফ্যাটি লিভার হয়ে লিভারের ফাইব্রোসিস, বা আমরা আজকাল একটা টেস্ট করি ফাইব্রো স্ক্যান করে, যে তার ওই কেপিএ ওইটা যদি বেশি থাকে, মানে ফাইব্রোসিসের স্কোরটা বেশি থাকে, আমরা তখন সর্ট করে, অথবা সে যদি অ্যালকোহলিক হয় তাকে কিন্তু আমরা 6 মান্থলি বা আমরা ফলো আপ করি, ওই যে ব্লাড টেস্ট এবং কোনো ক্ষেত্রে সিটি স্ক্যান দিয়ে, আলট্রা সেন্সিটিভ সিটি স্ক্যান দিয়ে আমরা লিভারের মধ্যে কোনো টিউমার শুরু হচ্ছে কিনা সাইজটা কিন্তু আমরা বুঝতে পারি। স্যার, শেষ প্রশ্ন, একজন সাধারণ মানুষ তাকে নিজেকে সুস্থ রাখতে প্রতিনিয়ত কোন 5টি অভ্যাস সে ফলো করতে পারে? আপনি 5টি অভ্যাস স্পেসিফিক যদি বলতে চান, তাহলে আমি আবার ওই মরহুম ইব্রাহিম স্যারের ওইটাতে আসতে পারি। যে আপনি প্রথমে হচ্ছে আপনার ডিসিপ্লিনে আসেন। আপনি যে রিলিজিয়নের থাকেন, আপনি যদি রিলিজিয়নের ব্যাপারগুলো খেয়াল করেন, দেখেন আপনার টাইমে সকালে আপনাকে নামাজ পড়তে উঠতে গেলে কিন্তু আপনার দিনটা ভালো শুরু হয়ে গেলো। 5টা না, এটা 10টা হতে পারে। কিন্তু আমি বলবো যে একটা মানুষ
তার প্রথমে ডিসিপ্লিনে আসতে হবে হুম। তাকে। ডিসিপ্লিন ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডিসিপ্লিন ইন টেকিং ফুডস, খাবার গ্রহণে তাকে ডিসিপ্লিন হতে হবে, তাকে সুষম খাবার গ্রহণ করতে হবে, তার বয়স উপযোগী, ঠিক আছে। আর কেউ যদি অসুস্থ রোগী থাকে, যেরকম ডায়াবেটিস তো কোনোদিন কিওর হবে না, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হয়, সুগার কন্ট্রোল, তাহলে তাকেও ওখানে শৃঙ্খলায় আসতে হবে। আর আমরা বলবো খাদ্য গ্রহণের সতর্ক হওয়ার পাশাপাশি এই কায়িক পরিশ্রম, বিশেষ করে আমাদের শিশু, আমাদের যারা চিলড্রেন এইজে আছেন, তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য যে খেলার মাঠ থাকা দরকার, তাদের বিকালবেলা দৌড়াদৌড়ি করার মতো একটা পরিবেশ, সেটা কিন্তু আমাদের শহর গ্রাম সব জায়গাতে কমে যাচ্ছে। অপর্যাপ্ততা রয়েছে। হ্যাঁ, তো আমি বলবো কায়িক পরিশ্রম বাড়ান, খাদ্য গ্রহণ করুন সুষম, আর যেগুলা আপনার বডিতে জেনে শুনে কোনো ক্ষতি করবে না, যেরকম ধূমপান, অ্যালকোহল এবং এই যে ড্রিঙ্কস বা যে সমস্ত পানীয় খুব বাজারে, এটা আমাদের এনার্জি ড্রিঙ্কস নামেও আছে, এগুলা আপনি না খাওয়াটাই ভালো, এগুলো পরিহার করুন। আর আপনার পরিবারে যদি কারো ডায়াবেটিসের ইতিহাস থাকে, কারো ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে একটা সময় আপনি একজন ডাক্তারের পরামর্শে থাকা ভালো যে আপনার সেই লক্ষণগুলো আসছে কিনা, এই আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও, এবং আমাকে যারা আজকে আহ্বান করেছেন, রেনাটা লিমিটেড এবং টিবিএস, আমি Yes. ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ধন্যবাদ, সুযোগ স্যার। দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল রাডাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।